নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের সমস্যা থেকে মুক্ত করার জন্য বেশ কিছু গঠনমূলক আলোচনা, যে আলোচনার মধ্যে থেকে সত্যি আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি নিজেকে ভালো রাখবেন, কিভাবে আপনি আপনার প্রিয়জনকে ভালো রাখবেন। ভালো রাখার প্রয়োজনীয়তা বা ভালো থাকার প্রয়োজনীয়তা ভীষণ রকম ভাবে রয়েছে, সেটা মনের দিক থেকে হোক বা শরীরের দিক থেকে হোক। কারণ যখন আপনি সুস্থ না থাকবেন তখন কোনো কিছুই আপনার ভালো লাগবে না। মন্ডা মিঠাই বা ভালো ভালো অনেক কিছু আপনার সামনে এলেও দেখবেন সেগুলোকেও নিম পাতার থেকেও তেতো বলে আপনার মনে হচ্ছে। তাই আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনি কিন্তু সব কিছুর মধ্যে সৌন্দর্য বা আনন্দ খুঁজে পাবেন। সেই আনন্দ খুঁজে দেওয়ার জন্য বা কি করলে আপনি ভালো থাকতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে প্রত্যেক দিনের এই সময়ে এই চ্যানেলের এই অনুষ্ঠানে আমরা কিন্তু পৌঁছে যাই এবং আপনাদের জানান দেওয়ার চেষ্টা করি যে ঠিক কি কারণে আপনার সমস্যাটা হচ্ছে, কেন হয়তো আপনার বয়সের অনেক আগে সমস্যাটা আপনার শরীরে চলে এলো এবং এই সমস্যাকে আপনার জীবন থেকে সরিয়ে দিতে আপনাকে কি কি পথ অবলম্বন করতে হবে, সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং অবশ্যই আপনাদের কথাও আমরা শুনবো। তাই আমাদের সাথে থাকুন, পুরো অনুষ্ঠানটার সাথে থাকুন, পুরো বিষয়টা অনুষ্ঠানে থেকে বুঝে নেওয়ার চেষ্টা করুন। হেল্পলাইন নাম্বার নোট করুন এবং আপনার প্রয়োজন অনুযায়ী এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করুন। অবশ্যই আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। প্রত্যেক দিনই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের তরফ থেকে একটা আবদার থাকে যে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা হোক না। যখন সেই আলোচনার বিষয়গুলোকে আমরা সাজাই গোছাই তখন দেখি যে সুগার নিয়ে যেমন একটা আপনাদের কোয়ারি থাকে, পাশাপাশি অস্থির সমস্যা নিয়ে মারাত্মক রকমের কোয়ারি থাকে। বিভিন্ন প্রকারের অস্থির সমস্যা হয়। আগে মা ঠাকুমাদের কাছ থেকে আমরা শুনতাম বাতের ব্যথা, কিন্তু এটা তো কোনো ডাক্তারি পরিভাষা নয়। তাই ব্যথা কত প্রকারের হয়, কি কি কারণে ব্যথা আমাদের শরীরে আসে এবং সেই ব্যথা থেকে নিরাময় পাওয়ার জন্য আমাদের কি পথ অবলম্বন করতে হবে, সব বিষয়গুলো আজকে জেনে নেব ডাক্তারবাবুর কাছ থেকে। এখন এই ব্যথা কথাটা বারবারই আমরা যে জায়গাতে যাই, যেখানেতেই আমরা চেম্বার করি, এখন দেখা যায় যে এই ব্যথা নিয়ে জর্জরিত পেশেন্টের সংখ্যা এখন অনেক বেশি। কারণ এই ব্যথা যেমন আমরা কথাটা বলছি, কিন্তু এটা যদি আমরা মেডিকেল টার্মটাকে ইউজ করি তাহলে সেটাকে আমরা বলি আর্থারাইটিস। এই আর্থারাইটিস সেটা হচ্ছে অনেক রকমের হয়, কিন্তু সচরাচর যেটা কমন আমরা পাই সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস। কারণ দেখা যায় যে একটা বয়স বাড়ার সাথে সাথে আমাদের কি হয়, হাড়ের মধ্যে যে ডেনসিটি থাকে, হাড়ের যে পুষ্টি থাকে, সেই পুষ্টিটা ধীরে ধীরে কমতে থাকে। আপনি ফোনটা ধরে নিন, তারপরে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব। কারণ এই সমস্যায় দেখুন আপনার পরিবারে কেউ না কেউ কিন্তু ভুগছে। তাহলে জানার প্রয়োজনীয়তা রয়েছে এবং সমস্যা থেকে কিভাবে বের হবেন সেই দিকটাও কিন্তু বুঝে নেবার প্রয়োজনীয়তা রয়েছে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? বললে আমরা শুনতে পাবো। কে বলছেন বলুন? আমি বলছিলাম, বলুন। কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে ফোন করছেন? আমি পিকনিক গার্ডেন থেকে বলছি। পিকনিক গার্ডেন থেকে ফোন করছেন, বলুন কি প্রবলেম আছে? বলছি কি, আমার 7 মাস থেকে মানে আমার প্যারালাইসিস হয়ে গেছে, ডান সাইড পড়ে যাচ্ছে, বুঝেছেন? আর আচ্ছা, আমি ফিজিওথেরাপি করেছি, সবকিছু করিয়ে কোনো রকমের ডান পাশে একটু হাঁটতে পারি, যেহেতু আমাকে ডাক্তারবাবু বলেছে হাঁটতে। ঠিক আছে, তা আমি হাঁটাচলা করছি, কিন্তু আমার ডান হাতে কোনো জোর পাচ্ছি না, কোনো কিছু আমার মুভ করতে পারছি না। আচ্ছা, এটার জন্য কি করতে হবে? ওনারা আমি সব রিপোর্ট করেছি, বলছি হাতে এটা কি জমেছে। হাঁটুর মধ্যে কি জমেছে? শুনতে পাচ্ছেন? হাঁটুতে কি হয়েছে বলছেন, আরেকবার বলুন। দেখুন, হাঁটুতে যেটা আপনি বলছেন, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। হাঁটুর যে জিনিসটা আপনি বলছেন, হাঁটুতে এক হয় ওই জায়গাটাতে আপনার একটু ক্ষয় হয়। দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার ওখানেতে নার্ভ যদি আপনার কোনো রকমভাবে এফেক্টেড থাকে তাহলে সেখানেতে কিন্তু ধীরে ধীরে আপনার এই যে বলছেন আপনি জোর পাচ্ছেন না, সেটা কিন্তু আপনি আস্তে আস্তে নার্ভগুলোর ওপর এফেক্ট পড়াতে নার্ভগুলো কিন্তু আস্তে আস্তে ক্ষয় হবে, শুকিয়ে যাবে, ওখানে কিন্তু ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হবে না। সেটা যদি ডে বাই ডে বাড়তে থাকে আপনার এই প্রবলেমই আরও বেড়ে যাবে, যে আপনি হাঁটতে পারবেন না, একদিকটা আপনার অবশ মনে হবে। তো এটার জন্য যে
ট্রিটমেন্ট আপনি করছেন সেটা আপনি রেজাল্ট আপনি বললেন যে হ্যাঁ আমি এতদিন ট্রিটমেন্ট করছি কিন্তু আমি সেখান থেকে ভালো হতে পারছি না, তার মানে আপনার ট্রিটমেন্ট প্রসেসটা হয়তো কোথাও না কোথাও একটু ভুল হচ্ছে, সেটাকে ঠিক করতে হবে। কারণ এই রোগ থেকে যত তাড়াতাড়ি আপনি বেরোবেন তত তাড়াতাড়ি আপনি কিন্তু নর্মাল লাইফেতে আসতে পারবেন। কারণ এই সিমটমেটিক ট্রিটমেন্ট করে আপনি নর্মাল লাইফে কোনোদিনও ফিরতে পারবেন না। তো আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, কারণ আপনি যে প্রবলেমটা বললেন তার রিপোর্টসগুলো একবার দেখা দরকার, যে এক্স্যাক্টলি আপনার ক্ষয় যদি হয়ে থাকে কতটা হয়েছে, বা নার্ভের ওপর যদি প্রেশার পড়ে থাকে তাহলে সেটা কতটা হয়েছে সেটা একবার দেখতে হবে। দেখার পর আমরা বলে দেবো যে আপনি কিভাবে এই রোগটা থেকে সুস্থ হবেন। তবে একটা কথাই বলবো যে আমরা সারা জীবন ধরে কোনো রকম ট্রিটমেন্ট করি না, সেটা দেখে আপনাকে বলে দেবো যে এক্স্যাক্টলি আপনার কত দিন লাগবে, কত দিনের মধ্যে আপনি সুস্থ হবেন। একদম সবকিছুর জন্য দিদি ভাই বারবার একটা কথা বলে থাকি, হেল্পলাইন নাম্বার কিন্তু নোট করতে হবে 9830235527 বা 37, এই নাম্বারটি নোট করুন, ফোন করুন। পিকনিক গার্ডেন থেকে আপনি বলছেন, বোধহয় ল্যান্সটাউন চেম্বারটি কাছে হতে পারে, বা আপনার যে চেম্বারটি কাছে বা সুবিধার বলে মনে হচ্ছে সেখানে যোগাযোগ করবেন। আমরা অস্থির সমস্যা নিয়ে আজকে কথা বলছি, ডাক্তারবাবু যেটা বলছিলেন। হ্যাঁ, আমাদের যত বয়স যত বাড়তে থাকবে তত একটা সময় গিয়ে দেখা যায় যে আমাদের ক্যালসিয়ামের পরিমাণটা একটুখানি কমতে থাকে হাড়ের মধ্যে, এবং হাড়ের যে পুষ্টি থাকে সেই পুষ্টিটাও আস্তে আস্তে কমে যেতে থাকে, এবং সেই সময়টাতেই কিন্তু শুরু হয় আমাদের এই আর্থারাইটিস। কারণ এই সময়টাতে আমরা যদি ঠিকঠাক মতো ডায়েট করি, আমরা যদি ঠিকঠাক মেনটেন করি, তাহলে হয়তো রোগটাকে আমরা আটকাতে পারবো। কিন্তু দেখা যায় যে আমরা এই স্টার্টিংয়েতে ধরুন হাঁটুতে কোথাও একটা ব্যথা আরম্ভ হলো, কোমরে কোথাও একটা ব্যথা আরম্ভ হলো, আমরা কিন্তু সেই জিনিসটাকে খুব ক্যাজুয়ালি নিই। হ্যাঁ ঠিক আছে, ব্যথা হচ্ছে, একটা ব্যথার ওষুধ খেয়ে নিই, ঠিক হয়ে গেলাম, ঠিক আছে। আবার কিছুদিন পর আবার সেটা আরম্ভ হলো, আবার হয়তো একটা ব্যথার ওষুধ খেয়ে নিলেন, ভাবছেন হ্যাঁ আমি ঠিক হয়ে গেছি। কিন্তু না, যদি একবার আপনার বয়সের সাথে সাথে এরকম লক্ষণ থাকে যে আমার হাঁটুতে একটু পেন অনুভব হচ্ছে, আমার হাঁটতে গেলে একটুখানি ব্যথা লাগছে, কোমরেতে ব্যথা লাগছে, আমার বসতে অসুবিধে হচ্ছে, উঠতে অসুবিধে হচ্ছে, তাহলে জানবেন ওখানে কিন্তু অলরেডি আপনার অস্টিও আর্থারাইটিসটা শুরু হয়ে গেছে। কারণ এটা সিমটম প্রথমেতেই দেবে, যেগুলো আমি বললাম, হাঁটতে চলতে অসুবিধে, হালকা ব্যথা। তো এখানেতে কি হবে, যদি এইখানটাতে আপনি ঠিকঠাক মতো এটাকে না আটকান, যদি ঠিকঠাক মতো এটাকে ট্রিটমেন্ট না করেন, তাহলে কিন্তু ওইখান থেকে দুটো জয়েন্টের মধ্যিখানে যে আমাদের ফ্লুইডটা থাকে সেই ফ্লুইডটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, এবং একটা সময় গিয়ে দেখা যাবে যে দুটো হাঁটুর জয়েন্টটা একে অপরের সাথে আস্তে আস্তে একদম কাছে চলে এসে ইনট্যাক্ট হয়ে গেছে। তখন কিন্তু আপনার প্রবলেমটা আরও বাড়বে, হাঁটতে গেলেই ওই জায়গাতে প্রবলেম হবে, এবং সেখান থেকে দেখা যাবে দুটো হাঁটুর মধ্যে ঘষা খেয়ে ওখানটাতে ক্ষয় আরম্ভ হয়েছে। তো এই স্টেজগুলোতে যাতে না যায় তার জন্য আপনাকে প্রথমেই যদি আপনি একটু দেখেন যে সিমটম বললাম সেই সময় যদি একটা এক্সরে করে দেখে নেন যে হ্যাঁ আমার এক্স্যাক্টলি কী হয়েছে, এবং তখনই যদি আপনি ট্রিটমেন্টটা করেন, তাহলে দেখবেন ভবিষ্যতে গিয়ে আপনার এই যন্ত্রণাটা আর বাড়বে না, এবং এই অস্টিও আর্থারাইটিসের অনেক স্টেজ আছে, সেই লাস্ট স্টেজ পর্যন্ত আপনাকে পৌঁছতে হবে না। একদম, আমরা বলি না যে বিন্দু বিন্দু জলেই কিন্তু সিন্ধু তৈরি হয়, যেরকম ভালো জিনিসও অল্প অল্প করে অনেকটা ভালো হয়, খারাপ জিনিসও কিন্তু অল্প অল্প করে অনেকটা খারাপ হয়। তাই যে কোনো ধরনের সমস্যাই আপনার হোক না কেন, যেটা অল্প যখন সে ছোট তখনই তাকে গুরুত্ব দিন, নালে সে কিন্তু বৃদ্ধি পাবে, বড় কিন্তু হবে, সমস্যা কিন্তু তখন আপনাকেই কিন্তু ভোগ করতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি মেদিনীপুর থেকে বলছি, দীপঙ্কর মাইতি। আচ্ছা বলুন, কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ প্রবলেম বলতে গত 1 বছর ধরে আমার গাঁটগুলো খুব ব্যথা হচ্ছে, মানে এই ধরুন হাতের মানে হাতের আঙুলের যে গাঁটগুলো। আচ্ছা 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 আচ্ছা, বয়স কত আপনার? বয়স বেশি নয় ম্যাডাম, ওই জন্যই তো মানে ভয় হচ্ছে। হ্যাঁ কত বলো? 35। আচ্ছা, আপনার হাতের আঙুলেতেই শুধু ব্যথা হচ্ছে? হাতের আঙুল ব্যথা হচ্ছে, পায়েও মাঝে মাঝে হচ্ছে, কিন্তু হাতের ব্যথাটা কোনো মতেই যাচ্ছে না। আচ্ছা, অনেক ইউজ করেছি, অনেক কিছু করেছি। সন্ধ্যের দিকে কি আপনার একটু গা গরম টাইপ বা জ্বর টাইপের আসে? হ্যাঁ রাত্রের দিকে মনে হয় একটু ঘুমাঘুমি জ্বর আসে সম্ভবত। আচ্ছা, এর জন্য কি কোনো ট্রিটমেন্ট করেছেন বা কোনো রকম রিপোর্টস করে জানতে চেয়েছেন যে আপনার এক্স্যাক্টলি কি প্রবলেম হয়েছে? না অ্যাকচুয়ালি আমি কাজের মধ্যে থাকি, তো ব্যস্ততার মধ্যে থাকি, আমাদের তো সারাদিন কাজ থাকে, ওই জন্য সুযোগ আর সময় দুটোই হয়ে ওঠেনি, বুঝতে পারছি।
দেখুন আপনি শুনতে থাকুন, আপনাকে আমি বলছি এই জিনিসটা নিয়ে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমার যদি মনে হয় যে আমার শরীরে একটা প্রবলেম হচ্ছে, তো আমাদের উচিত যে সেই রোগটাকে না বাড়ানো। যদি আমরা শুরুতেই দেখি একটু সিরিয়াসভাবে, জানি ব্যস্ততা লাইফের মধ্যেও কিন্তু নিজের শরীরকে ঠিক রাখলে তবে কিন্তু আপনি কাজটা করতে পারবেন একদম। তো সেই জন্য আপনার শুরুতেই উচিত ছিল যে আপনার দেখে নেওয়া যে এই হাতে যে ব্যথাটা হচ্ছে এটা অনেক কারণে হয়। পায়ের যে ব্যথা, তার সাথে সাথে যে সিমটম বললাম যে জ্বর আসছে কিনা, তো আপনি বললেন আছেন, এটা কিন্তু নয় রিমাটয়েড আর্থারাইটিসের দিকে টার্ন করতে পারে, না হলে কিন্তু আপনার টেস্ট করলে দেখা যাবে যে ইউরিক অ্যাসিডটা আপনার খুব বেশি আছে। তো দুটো জিনিসই কিন্তু ভয়ঙ্কর। ইউরিক অ্যাসিড যদি আপনার কনস্ট্যান্ট বাড়তে থাকে, যদি থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে সেটা গিয়ে আপনার কিডনিকে এফেক্ট করবে। আর রিমাটয়েড আর্থারাইটিস যদি থাকে, শুরুতেই যদি আপনি দেখে নিতেন খুব ভালো হতো, কারণ এই রিমাটয়েড আর্থারাইটিস একটা স্টেজে গিয়ে এমন হয়ে দাঁড়ায় আপনার আঙুলের জয়েন্টগুলো আস্তে আস্তে ফুলে যাবে এবং দেখা যাবে যে আপনার আঙুলগুলো আস্তে আস্তে বেঁকে যাচ্ছে এবং পায়ের আঙুলও তাই। তখন কিন্তু আপনি হাতে করে কোনো কাজই করতে পারবেন না এবং আপনি যদি একটা স্টেপ ফেলতে যান সেই স্টেপও কিন্তু ভালো করে ফেলতে পারবেন না, কারণ আপনার পায়ের আঙুলগুলোও বেঁকে যাবে। তো সেটা একবার দেখে নেওয়া দরকার। তো আপনাকে একটা কথাই বলবো, যেহেতু মেদিনীপুরে বলছে, মেদিনীপুরে আমাদের অনেকগুলো চেম্বার আছে, আপনার যেখানেতে কাছে মনে হবে সেই জায়গাতে এসে একবার আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা দেখে নিই যে আগে আপনি কোনো রকম কিছু কি ওষুধ খাচ্ছেন ব্যথা হলে, সেটা একবার দেখার প্রয়োজন আছে, কারণ লং টার্ম যদি পেনকিলার খেয়ে থাকেন তাহলে তার সাইড এফেক্ট হচ্ছে কিনা সেই জিনিসটাও দেখতে হবে। তো আমরা একবার দেখি, কিছু রিপোর্টস প্রয়োজন হলে আমরা করিয়ে নেব। রোগটাকে আগে ডায়াগনোসিস করতে হবে যে আপনার কি কারণে ব্যথা যন্ত্রণাটা আসছে, কারণ আমি দুটোর কথা বললাম, সেই দুটোর মধ্যে কোনটা বা দুটোই আছে কিনা সেটা দেখে নেওয়ার পর আপনাকে বলে দেবো যে আপনি কদিনের মধ্যে সুস্থ হবেন। দেখবেন সেই টাইমের মধ্যেই আপনি একদম সুস্থ হয়ে গেছেন। একদম তাই, যোগাযোগের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। এই যে একটা খুব দামি কথাই আপনি বললেন যে সময় আর সুযোগ কোনোটাই আমার নেই, কারণ এই কথাটা শুধু আপনার কথা না, এটা হাজারো মানুষের কথা। কিন্তু আপনার শরীরটা কিন্তু সব কিছুর থেকে বেশি দামি। শরীরটা আছে বলেই কিন্তু আপনি কাজ করতে পারছেন, আর এই সময় আর সুযোগটা আপনি কিন্তু পেয়েছেন। শরীরটা যদি না থাকতো তাহলে কোনো সুযোগই কিন্তু আপনার আসতো না। তাই শরীর ভালো রাখার প্রয়োজনীয়তা আমাদের প্রত্যেকের রয়েছে, কারণ এটা কিন্তু ডাক্তারবাবুরা সব থেকে বেশি ফেস করে। প্রত্যেক দিন চেম্বারে এত শয়ে শয়ে মানুষ দেখতে হয় এবং প্রত্যেকের সমস্যা ক্রিটিক্যাল হয়ে যাওয়ার একটা বড় কারণ তাদের অবহেলা, তাই তো ডাক্তারবাবু? অবশ্যই, কারণ এই যে উনি তো বললেনই যে আমার সময় নেই, কিন্তু রোগ তো সেটা শুনছে না, বুঝবেও না, রোগ সেটা ডে বাই ডে বাড়তে থাকছে। এই যদি রিমাটয়েড আর্থারাইটিস হয়, এটা যদি ভেতর ভেতর বাড়তে থাকে, তাহলে কিন্তু ওনার একটা স্টেজে গিয়ে যে পরিণামটা উনি পাবেন, যে ব্যথা যন্ত্রণাটা ওনাকে ভোগ করতে হবে, সেটা কিন্তু উনি সহ্য করতে পারবেন না। একদম। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি স্নেহা চক্রবর্তী বলছি। আচ্ছা, কোথা থেকে? বেলঘরিয়া থেকে। বেলঘরিয়া থেকে। কি প্রবলেম? আমার না কালকে হঠাৎ করে, কালকে বিকেলবেলা থেকে গলার নলিটার কাছটা ফুসফুস করছিল। এমনি কাশি হচ্ছিল না, গলার কাছটা ফুসফুস করছিল। তো নর্মালি আমি ভেবেছি ঠিক হয়ে যাবে। তো রাত্রি যত বেড়েছে, এটা মানে সারা রাত্রির কাছে ঘুমাতে পারিনি, ফুসফুস করে কাশি হচ্ছিল। আর সকালবেলা উঠে কাশিটা হচ্ছিল না, কিন্তু এক এক সময় যখন কাশি উঠছে, মানে প্রচন্ড কাশি হচ্ছে এবং কফটা যেন উঠতে চাইছে, আর মাথার পিছন দিকটা ভারী হয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কি এই জাস্ট আপনার কাল থেকেই হচ্ছে? কালকেই এটা মানে হয়েছে। এর আগে কি কখনো আপনার এরকম কাশি এই জিনিসটা কি থাকতো মাঝে সাঝে? আমার ঠান্ডা লাগার ছাপ আছে, মাঝে মাঝে হঠাৎ করে ঠান্ডা লেগে যায়। আচ্ছা, দেখুন, যদি আপনার কাশি এরকম চলতে থাকে, এইটা নয় আপনার কালকে হয়েছে, কিন্তু যদি আপনার প্রিভিয়াসে এরকম কাশি যদি বারবার আসে বা যদি এসে থাকে, তাহলে কিন্তু একটা চেস্টের এক্সরে করে দেখতে হবে। কারণ এই যে আপনার কফ জমেছে, এইটা কিন্তু ঠান্ডা গরমের জন্যও হতে পারে, আবার চেস্টে যদি কোনো ইনফেকশন থাকে সেই কারণের জন্যও হতে পারে, আবার যদি আপনার কোনো রকম অ্যালার্জিক রিয়াকশান থাকে বা যদি অ্যালার্জি থাকে সেটার কারণেও হতে পারে। তো আপনাকে একটা সাজেশান এটাই দেবো যে আপনি যদি এই কাশিটা দেখবেন যে ডে বাই ডে যদি বাড়তে থাকে, তাহলে এইটাকে আর অবহেলা করবেন না। একটা এক্সরে আপনি করিয়ে নিন, বুকের এক্সরে করিয়ে নিন। এক্সরে করিয়ে এসে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। যদি প্রয়োজন মনে করি সেই এক্সরে রিপোর্টেই যদি আমরা রেজাল্ট পেয়ে যাই, তাহলে আমরা সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেবো যে এটা কী কারণের জন্য হচ্ছে, এবং সেই কারণটা যদি আপনি ট্রিটমেন্টটা করেন সেই কারণটাকে নিয়ে, তাহলে দেখবেন আপনি এখান থেকে সুস্থ হয়েছেন এবং ভবিষ্যতে আপনার কোনো রকম ইনফেকশনটা হবে না।
একদম। আর সবকিছুর জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে, বারংবার বলছি, কারণ এই অনুষ্ঠান থেকে প্রত্যেকদিন প্রচুর মানুষ যোগাযোগ করেন, বা যারা ভালো আছেন তাদের কথা শুনে বিশ্বাস তৈরি হয়ে আপনারা সকলে কিন্তু যোগাযোগ করার ইচ্ছে প্রকাশ করেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এবং আপনি যদি শুধু অনুষ্ঠান দেখছেন কিন্তু কোনো রকম সচেতনতা বাড়াচ্ছেন না, তবে কিন্তু আপনি ধীরে ধীরে রোগগ্রস্ততা নিয়ে জটিলতার একটা পর্যায়ে পৌঁছে যাবেন এবং নিজেকে ভালো করা তখন অনেক বেশি কঠিন হয়ে যাবে। 9830235527 বা 37 এত কথা বলার কারণে এটাই, এই নাম্বার দুটো কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, নাম্বারগুলো যত্ন সহকারে নোট করুন আর ফোন করুন। আর ডাক্তারবাবু যেটা বলছিলেন আমরা একটু শুনবো। এই অস্টিওআর্থাইটিস যেটা নিয়ে আলোচনা করছিলাম, এই অস্টিওআর্থাইটিস কিন্তু একটা স্টেজ আছে এর। কারণ যদি এই যে বারবার বলি যে স্টার্টিংয়েই যদি আমরা ট্রিটমেন্টটা করি তাহলে সেই লাস্ট স্টেজ পর্যন্ত কিন্তু আমাদেরকে যেতে হবে না বা রোগটা কিন্তু বাড়বে না। যেমন যদি আমার কোথাও একটা ব্যথা শুরু হলো, যেমন হাঁটুতে যদি আমার ব্যথা শুরু হয়, আমরা যদি প্রথমেই একটা এক্সরে করি দেখবেন ওখানেতে এক্সরে রিপোর্টে পাওয়া যাবে যে ডিজেনারেটিভ চেঞ্জ, মানে ওই জায়গার যে হাড়ের যে নর্মাল শেপটা থাকে সেই শেপটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে। এবং তারপরে স্টেজে গিয়ে যদি আপনি ঠিকঠাক মতো এখানেতে ট্রিটমেন্ট না করেন, এটাকে যদি ওই অবহেলা করেন, তার পরবর্তী স্টেজ যেখানে দেখবেন লেখা আছে যে আপনার ক্ষয় হচ্ছে, মানে দুটো হাড়ের মধ্যে অল্প অল্প করে ক্ষয় দেখা যাচ্ছে এবং ওই ফ্লুইডটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। সেখানেও যদি আপনি বলেন যে না ঠিক আছে আমার সময় নেই বা আমি কাজের মধ্যে আছি, আমি ওই একটা পেন কিলার খেলাম, ব্যথা আমার কম থাকবে, তাতেই আমি ভালো আছি, তো রোগটা কিন্তু এখান থেকেও তার পরবর্তী স্টেজে যাবে। যেখানেতে আপনি এক্সরে করবেন দেখা যাবে আপনার এক্সরে প্লেটে বলে দেবে যে অস্টিওপেনিয়া, মানে আপনার হাড়ের একদম ক্যালসিয়াম মিনারেল এই জিনিসগুলো ধীরে ধীরে একদম কমে যাচ্ছে এবং হাড় কিন্তু সেখানেতে একদম দুর্বল হয়ে পড়বে। সেখানেও যদি আপনি ঠিকঠাক ট্রিটমেন্ট না করেন তাহলে এটার কিন্তু লাস্ট স্টেজ যেটা হচ্ছে অস্টিওপোরোসিস। একটা হাড়ের মধ্যে যে একটা কাঠের মধ্যে যেরকম দেখবেন ঘুণ ধরে যায়, ঠিক সেরকম একটা হাড়ের মধ্যে ছোট ছোট ছিদ্র হয়ে যায়। সেই সময় কিন্তু আপনি যদি কোনো রকমভাবে একটা উঁচু নিচুতে পা ফেলেন বা কোনো রকমভাবে আপনার যদি চোট লাগে তাহলে কিন্তু সেখানেতে পা ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো একটা ছোট্ট জায়গা থেকে একদম পা ভাঙার স্টেজ পর্যন্ত চলে যায় যদি আপনারা এটাকে নিয়ে গাফিলতি করেন। তাই অস্টিওআর্থাইটিসের ক্ষেত্রে এটাই বলবো যে হ্যাঁ, হয়তোবা অনেকের ধারণা আছে যে না আমার আর্থারাইটিস হয়েছে, আমাকে তো মেডিসিনস খেয়ে যেতে হবে, আমাকে তো ব্যথার ওষুধ খেয়ে যেতে হবে। আমরা যেটা ট্রিটমেন্ট করি বলে রাখি যে আমরা কোনো রকম পেন কিলার দিই না, কারণ আমরা মনে করি যে ব্যথা কমিয়ে আপনার অস্টিওআর্থাইটিসটাকে আমরা ভালো করতে পারবো না। কিন্তু যদি আমরা অস্টিওআর্থাইটিসের ট্রিটমেন্ট করি, যদি আমরা হাড়ের পুষ্টিটাকে বাড়ানোর চেষ্টা করি, যদি হাড়ের মিনারেলগুলো বাড়ানোর চেষ্টা করি, যে ফ্লুইডটা ওখানেতে জমা হয়েছে সেইটাকে যদি আমরা বিল্ড আপ করতে পারি, তখন কিন্তু আস্তে আস্তে আপনার এই রোগটা কিন্তু ভালো হবে এবং একটা স্টেজে গিয়ে দেখা যাবে যে আপনি সম্পূর্ণভাবে সুস্থ আছেন। কারণ আমরা দেখাই যে এক্সরে করিয়ে আপনি শুরুতে যে এক্সরে প্লেট আনবেন সেই এক্সরে প্লেটই আবার আপনি আপনার জায়গা থেকে করে আনবেন, তাতেই আপনি কিন্তু বুঝে যাবেন যে ভেতর থেকে কীরকম আছেন। আর আপনি বাইরে থেকে তো ডে বাই ডে বুঝতে পারবেন যে আপনার ব্যথা যন্ত্রণা যে কীরকম ছিল, কী নিয়ে এসেছিলেন আর এখন আপনি কীরকম আছেন। বলে রাখছি আমরা কিন্তু আজীবন ট্রিটমেন্ট করি না, এই টোটালটাই আপনাকে প্রথম দিন দেখার পরে আপনার রোগটা কোন স্টেজে আছে সেটা দেখার পরই আমরা বলে দেবো যে আপনি কত দিনের মধ্যে সুস্থ হবেন। তাই যদি এইটা নিয়ে ভুল ধারণা থাকে আপনার যে অস্টিওআর্থাইটিস নিয়ে আপনাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, সেইখানে আপনাকে বলে রাখলাম এটা একদমই ভুল ধারণা, খেতে হবে না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অস্টিওআর্থাইটিসও ঠিক হয়। একদম গোড়া থেকে আপনার সমস্যাকে খুঁজে বের করে তাকে নির্মূল করা, এটা কিন্তু আপনি চান, আপনি নিজেও চান যে আমার সমস্যাটা কেন হলো এটা কোনো ডাক্তারবাবু বুঝুক এবং আমাকে সেভাবে ট্রিটমেন্ট দিক, কিন্তু আপনি এটা বুঝতে পারছেন না ঠিক তার জন্য কোন সংস্থায় যেতে হবে, কোন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, সেটাই বোঝানোর চেষ্টা কিন্তু আমরা করছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের উদ্দেশ্যই এটা যে আপনার রোগের কারণটা কি, কারণটাকে নির্মূল করব, সেখান থেকে ট্রিটমেন্টটা কিন্তু স্টার্ট হবে। উপর কোনো ট্রিটমেন্ট করতে এনবিপি কিন্তু কখনো পছন্দ করে না, সে কারণে যারা এই ধরনের ট্রিটমেন্ট চান, পছন্দ করেন, তাদের জন্যই এনবিপি এবং তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি সঞ্জয় দাস বলছি। কোথা থেকে বলছেন সঞ্জয় বাবু? মেচেদা থেকে। মেচেদা থেকে, বলুন কি প্রবলেম?
প্রবলেম? হ্যালো, সরি মনে হয় আপনি শুনতে পাচ্ছেন না কোনো কারণে, একটু আরেকবার ট্রাই করুন, কথা বলবো আমরা আপনার সমস্যাটা কি। আর আমরা একটু তার আগে বন্ধুদের জন্য জানাবো যে ফোন নাম্বার নিশ্চয়ই আপনারা নোট করেছেন, সেই ফোন নাম্বারে ফোন করবেন। জেলায় প্রচুর চেম্বার রয়েছে, অনেকে বারবার বলছে যে জেলার চেম্বারগুলো যদি আরেকটু ভালো করে জানিয়ে দেওয়া হয়। দেখুন অতটা ভালো করে হয়তো ডিটেলস আমি বুঝিয়ে উঠতে পারবো না, কারণ সবটা ভালো করে বুঝতে হলে হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করতে হবে, কিছু করার নেই। 9830235527 বা 37 এই নাম্বারে ফোন করুন। কিছুটা সহযোগিতা আপনাদের এভাবেই করতে পারি, যেমন আসানসোলে কিন্তু চেম্বার আছে, আর সেখানে কিন্তু থাকেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাবেন। হলদিয়ায় আপনারা কিন্তু ডক্টর এ হালদারকে কিন্তু পাচ্ছেন। কোচবিহারে ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন। আপনারা দুর্গাপুরে কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। মালদাতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। আরামবাগে কিন্তু ডক্টর এ হালদারকে পাচ্ছেন। যারা বাঁকুড়ার দিকের বন্ধুরা রয়েছেন তারা এন ভট্টাচার্যকে কিন্তু পেয়ে যাচ্ছেন। বোলপুরে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। হেডিয়াতে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। মেছেদায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। বহরমপুরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। বর্ধমানেও কিন্তু চেম্বার রয়েছে এবং সেখানে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এবং আপনারা গঙ্গারামপুর নতুন চেম্বার জানেন, সামনেই কিন্তু নতুন চেম্বারের বেশ কয়েকটি নতুন চেম্বারের ওপেনিং রয়েছে, তার মধ্যে গঙ্গারামপুর একটি, এবং সেখানে অবশ্যই কিন্তু ডক্টর বি শর্মা থাকছেন। এবং গঙ্গারামপুরের চেম্বারটি 11ই আগস্ট। যারা গঙ্গারামপুরের দিকের বন্ধুরা রয়েছেন বা গঙ্গারামপুরের জন্য এতদিন রিকোয়েস্ট করছিলেন, তারা কিন্তু 11ই আগস্টে অবশ্যই যোগাযোগ করছেন। আগরতলাতে কিন্তু আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। সোমবার করে মধ্যমগ্রামে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। মঙ্গলবার করে শিবপুরে পাচ্ছেন। বুধবার করে বাল্টিকুড়ি এবং কলকাতার শোভাবাজার চেম্বারে পাচ্ছেন। বৃহস্পতিবার করে দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে পাচ্ছেন। শুক্রবার দিন বেলুড়ে পাচ্ছেন। শনিবার দিন খিদিরপুরে পাচ্ছেন। রবিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউনে। কতগুলো চেম্বার কলকাতা এবং হাওড়ার বুঝতে পাচ্ছেন। ডক্টর এন ভট্টাচার্যকে কিন্তু পাচ্ছেন আপনারা শুক্রবার করে কিন্তু ওনাকে পাচ্ছেন মধ্যমগ্রামে, এবং সোমবার করে বেলুড়ে পাচ্ছেন। এবং অবশ্যই বাকি যে ডক্টররা রয়েছেন ডক্টর এস ঘোষাল, ডক্টর এ হালদার, তাদের সব জায়গায় পাচ্ছেন, কলকাতা এবং হাওড়ার সবকটি চেম্বারে পাচ্ছেন। কবে কখন কটায় পাচ্ছি এটা জানতে হলে হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন প্লিজ এটা। আর কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি সঞ্জয় দাস বলছি থেকে। হ্যাঁ বলুন, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে মানে আমি খাওয়ার পরে দুপুরবেলা ভাত খাওয়ার পরে দেখছি পেট ব্যথা করছে। আচ্ছা, পেট ব্যথা করছে, এটা কি ইদানিং হচ্ছে, মানে 1-2 দিন হচ্ছে না অনেক দিনের সমস্যা? না, এটা 10-15 দিন হয়ে গেল। 10-15 দিন। কোনো কিনে মেডিসিন খাচ্ছেন তো তার জন্য? হ্যাঁ খাচ্ছি, ওই গ্যাসের খাচ্ছি। কিনে মেডিসিন খাচ্ছেন, ওকে। তো আপনি কি এটার জন্য কোনো টেস্ট করে দেখেছেন যে আপনার পেটে ব্যথাটা হচ্ছে কি কারণে হচ্ছে? না না না, কোনো টেস্ট। ডে বাই ডে ব্যথাটা তো বাড়বে, কারণ প্রথমেই আমি বারবারই বলি যে আপনার পেটে ব্যথা হচ্ছে তার কারণ অনেকগুলো হতে পারে। কারণ আমাদের অনেক অর্গান এর মধ্যে আছে। আমাদের যদি লিভার দিন দিন যদি বাড়তে থাকে সেখান থেকে কিন্তু পেটে ব্যথা হতে পারে। কিংবা এই যে খাবার পর আপনার ব্যথা হচ্ছে, এটা কিন্তু অনেক সময় আমাদের স্টমাকে কিংবা ডিওডোনালেতে যদি আমাদের কোনো রকম আলসার হয়, আলসার ফর্মেশন করে, তাহলে কিন্তু এই প্রবলেমটা হয়। বিশেষ করে ডিওডোনাল আলসারেতে এই খাওয়ার পরে ব্যথাটা বাড়ে। আর এছাড়াও যদি আপনার স্প্লিন বড় হতে থাকে তাহলেও কিন্তু একটা ব্যথা হয়। তো এতগুলো প্রবলেম আপনার আছে, সেটার জন্য এই কিনে যে আপনি ওষুধ খাচ্ছেন, আপনি কিসের জন্য ওষুধ খাচ্ছেন, সেটা কি আপনি লিভারের জন্য খাচ্ছেন না সেটা স্প্লিনের জন্য খাচ্ছেন সেটাও আপনি জানেন না, কিন্তু আপনি ব্যথার জন্য ওষুধ খেয়ে যাচ্ছেন। তাতে কি হবে, এর এফেক্টটা উল্টো পড়বে। কারণ যদি আপনার লিভারের প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার এই ব্যথার ওষুধ যদি আপনি খান, সেখান থেকে কিন্তু লিভারের প্রবলেম আরও বেড়ে যাবে। তো বারবারই আপনাদেরকে একটা কথাই বলি যে আপনার শরীরে যদি কোনো রকম অসুবিধে হয়, কোনো রকম যদি রোগ হয়, সেটা সাধারণ পেটে ব্যথা হোক কিংবা আমাদের হাড়েতে ব্যথা হোক, সেটা কিন্তু শুরুতেই একবার ডায়াগনোসিস করে নেওয়া দরকার, তারপরে ওষুধটা খাওয়া দরকার। তো ব্যথা আপনার যেহেতু হচ্ছে, আমি এতগুলো কারণ বললাম, সেই কারণগুলো আমাদেরকেও খুঁজতে হবে, তার জন্য কিছু রিপোর্টস করতে হবে। যদি আপনি পারেন তাহলে একটা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট আপনি করে নিন, করে সেই রিপোর্টটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। সেই রিপোর্টটা দেখে আমরা বলে দেবো যে আপনার এক্স্যাক্টলি কী প্রবলেম হচ্ছে, কী কারণের জন্য আপনার ব্যথা হচ্ছে। এটাকে ফেলে রাখবেন না। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করুন, আর আসার আগে একটা আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করে নিন।
একদম। আর আমরা যে বিষয়ে ছিলাম সে বিষয়ে আবারও চলে যাব। ডাক্তারবাবু অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের সচেতন করছিলেন, আর একটু শুনবো। হ্যাঁ, তো এটা যেটা আমি বললাম যে অস্টিওআর্থারাইটিসের যে লাস্ট স্টেজ অস্টিওপোরোসিস, তো আমরা দেখেছি ম্যাক্সিমাম যারা পেশেন্ট এইগুলোকে নিয়ে একটু অবহেলা করে যে অস্টিওআর্থারাইটিসের কত ভয়ানক যে রেজাল্ট হয়। কারণ অনেক পেশেন্ট আমরা পাই যারা 2 বছর 3 বছর 4 বছর ধরে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করেছেন, কিন্তু তার কোনো রকম রেজাল্ট পাননি। অ্যাট লাস্ট কী হয়েছে, সেই আর্থারাইটিসটা বেড়ে হয়তো বেড রিডেন্ট অবস্থাতে আমাদের কাছে এসেছে। তো বারবারই বলছি সেই স্টেজে যাতে না যায়, কারণ এটার সুন্দর একটা ট্রিটমেন্ট আছে। যদি কেউ 2 বছর 3 বছর ধরে এই আর্থারাইটিস নিয়ে ভোগেন, তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রসেসটা কিন্তু একটু আলাদা হয়, সেটা আমরা শুরুতেই বলে দেবো। কারণ এখানেতে পঞ্চকর্ম থেরাপি বলে এক ধরনের থেরাপি আমাদের করানো হয়। সেই থেরাপিটা সেই সমস্ত পেশেন্টদের খুব কাজে দেয় যারা অনেক দিন ধরে রোগেতে ভুগছেন। কারুর হয়তো ফার্স্ট স্টেজ আছে, সেখানেতে হয়তো আমরা পঞ্চকর্ম থেরাপি দিই না, কিন্তু যদি দেখা যায় যে না আমাদের ফার্স্ট স্টেজ থেকে অস্টিওপেনিয়ার দিকে চলে গেছে বা অস্টিওপোরোসিসের দিকে চলে গেছে, সেখানে কিন্তু পঞ্চকর্ম থেরাপিটা খুবই প্রয়োজন। আর পঞ্চকর্ম থেরাপিটা এই যে বলছি যে পঞ্চকর্ম থেরাপি মানে এই নয় যে কোনো রকম কষ্টদায়ক জিনিস। যখন আপনি নেবেন, আমরা দেখেছি যে পেশেন্ট যখন নেয় তখন কিন্তু পুরোপুরি রিল্যাক্স হয়ে ঘুমিয়ে পড়ে। তো ব্যথা যন্ত্রণা যেরকম আস্তে আস্তে কমবে, তার সাথে সাথে ডিটক্সিফিকেশান হবে। এই ডিটক্সিফিকেশান হওয়ার ফলে কি হয়, এই রোগটা আর কোনোদিনও ফেরত আসবে না। তো অবশ্যই ট্রিটমেন্ট আছে, কিন্তু তার আগে আপনারা যদি ফার্স্ট স্টেজেতে আসতে পারেন তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন রেজাল্ট। একদম। যারা রেজাল্ট পেয়েছেন একটু তাদের কথা শুনবেন, কারণ আমার মনে হয় যারা ভালো হয়ে গিয়েছে তাদের কথা শুনতে ভালো লাগে, মনে একটা শক্তি একটা জোর আমরা কিন্তু পাই। তো চলুন না সবাই মিলে যারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে এসেছিলেন কিন্তু এখন খুব ভালো আছেন, তাদের কথা শুনি, তারপর ফিরে আসছি অনুষ্ঠানে। কাকু, আপনার নাম? সিকান্দার আলী। কোথায় থাকেন? মালিকাপুর। আপনার কি সমস্যা? আমার সমস্যা মানে অনেক 15-20 বছর ধরে কোমরের স্পন্ডিলাইটিস, সাইটিকা বাত, হ্যাঁ, মানে তা পা অবশ হয়ে যায়, মানে 5 মিনিট হাঁটলে পা অবশ হয়ে যায়, আবার 1 মিনিট বসলে কমে যায়। মানে 15-20 বছরে ভুগছেন এই রোগে? হ্যাঁ, এই রোগে ভুগছি। আমাকে অনেক বলেছিল ট্রিটমেন্ট করার জন্য, সেটা আমি করিনি। আচ্ছা। কিন্তু আমি এখানে আসলাম এই 15 দিন আগে। আচ্ছা, এনবিপি ইউনানিতে ডাক্তারবাবুকে দেখালেন 15 দিন আগে? হ্যাঁ, 15 দিন আগে দেখালাম। দেখানোর পরে 15 দিন ওষুধ খাওয়ার পরেও অনেকটা সুস্থ, অন্তত মানে 4 আনা ভাগ আমি সুস্থ হয়ে গেছি। মানে 15 দিন আগে আপনার যা কষ্টগুলো ছিল সেটা আপনার অনেকটাই রিলিফ আছে, অনেকটাই আছে। আর মানে যেটা আমার পা ভেঙে গিয়েছিল সেইটার যে আমার প্রচন্ড লাভ ছিল সেইটাও খানিকটা কম আছে। আপনার নাম? কল্পিতা ঘোষ। কোথা থেকে এসেছেন? শিবপুর। আপনার কি সমস্যা? কিডনি। কিডনির সমস্যা। কতদিন ধরে ধরা পড়েছে? 3 মাস করার পর আমি সুস্থ আছি। কতদিন ধরা পড়েছে কিডনির সমস্যা আপনার? 5 মাস। 5 মাস ধরা পড়েছে। 5 মাস পর এখন ডাক্তারবাবুর এখানে যোগাযোগ কতদিন ধরে হয়েছে? 3 মাস। 3 মাস ধরে যোগাযোগ হয়েছে। 3 মাস ধরে আপনি ট্রিটমেন্টে আছেন ওনার? তো ডাক্তারবাবুর কাছে 3 মাস ট্রিটমেন্ট করে আপনি এখন রিপোর্ট দেখালেন তো আজকে? কি বললো ডাক্তারবাবু? অনেক কমে গেছে। অনেকটা কমে গেছে। স্যার বললো আপনি যা যা বলেছি তাই তাই খেয়ে করেছেন বলে আপনাকে স্যালুট। মানে আপনি আগে যা ছিলেন তার থেকে অনেকটাই ভালো আছে। ক্রিয়েটিন অনেক কমে গেছে, শরীরও ভালো হয়েছে। সেই জন্য ডাক্তারবাবু বললেন আপনাকে স্যালুট করতে হয়। মানে এত পেশেন্ট কেউ কথা শোনে না, আমার জীবনে এই প্রথম আপনি কথা শোনেন। যেটা বলবো সেটা করলে তাহলেই আমার কাছে ওষুধ ঠিক করে। এক বলবো আর এক করবেন, তাতে আমার কি দোষ? আপনি যে এই যে ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন শুধু লাউ দিয়ে, তাতেই আমি খুব খুশি। আপনার নাম? আমার নাম বরুণ রায়। কোথা থেকে এসেছেন? আমি বারাসাত নওপল্লী থেকে এসেছি। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার পেটের সমস্যা ছিল। কতদিন ধরে ভুগছেন এই পেটের সমস্যা? দীর্ঘদিন থেকে ভুগছি, প্রায় ছোটবেলা থেকে। প্রায় ছোটবেলা থেকে ভুগছিলেন। আমাদের এই এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের খবরটা কোথা থেকে পেয়েছেন আপনি? আমি এই টিভিতে বিজ্ঞাপন দেখে পেয়েছি। কতদিন ধরে ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট করছেন? আমি এই 15 দিন ট্রিটমেন্ট করছি। আচ্ছা, তাতে আমি অনেকটা সুস্থ। আজকে কি ডাক্তারবাবুকে রিপোর্ট দেখালেন? হ্যাঁ, আমি রিপোর্ট দেখিয়ে ডাক্তারবাবু কি বললো? রিপোর্ট দেখিয়েছি, ডাক্তারবাবু আবার আমাকে সাজেশন দিলেন, যেভাবে বললেন সেইভাবে আমি নিয়মিত করে যাচ্ছি।
আমি এখন সুস্থ। মানে 15 দিন ট্রিটমেন্টে আপনি এখন আগের থেকে কি অনেকটা বেটার আছেন? হ্যাঁ, অনেকটাই বেটার আছি। ডাক্তারবাবু বললেন যে আপনার এই ওষুধ একেবারে নির্মূল হয়ে যাবে। স্যার আপনার নাম? আমার নাম বাবুলাল মন্ডল। আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া থেকে। আর আপনি এনবিপিতে আপনার কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ডায়াবেটিসের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কত বছর ধরে ভুগছিলেন এই রোগে? আমি প্রায় 2 বছর আগে আমি এই রোগ জানতে পারি এবং আমি তখন থেকে অ্যালোপ্যাথিক চিকিৎসা করি, কিন্তু সুগার মোটামুটি 160-এর কাছাকাছি পিপিটা থাকতো। এবং আপনাদের প্রচার মাধ্যমে জানতে পেরে আমি এই আয়ুর্বেদ চিকিৎসার ভরসায় এখানে এসেছিলাম। আচ্ছা, এখানে আপনি যখন এলেন, এখন থেকে কতদিন আগে থেকে এখানে ট্রিটমেন্ট করাচ্ছেন? প্রায় 7 মাস আগে। আচ্ছা, এই 7 মাস যে ট্রিটমেন্ট করালেন, এখন আপনি কেমন আছেন? এখন খুবই ভালো আছি। সুগার একেবারে নিয়ন্ত্রণে বললে ভুল হবে, বরঞ্চ কমের দিকেই আছে। আচ্ছা, এখন লাস্ট রিপোর্টে আপনি কত দেখতে পেয়েছেন? ফার্স্ট রিপোর্টে আছে আমার ফাস্টিং আছে 89, পিপি আছে 112, যেটা 160 থাকতো সেটা 112, এবং আপনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন? একেবারে সুস্থ। আচ্ছা, কোনো রকম আর কোনো কমপ্লিকেশন? কোনো সমস্যা নেই। নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দর্শকদেরকে এটা জানানোর জন্য যে আপনি এখন কেমন আছেন এই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে। যারা ভালো আছেন তাদের কথা তো শুনলাম, এবার আপনার ভালো থাকার কিন্তু সময় তৈরি হয়ে গিয়েছে, এবং যদি আপনি একটু ইচ্ছে প্রকাশ করেন তাহলেই কিন্তু আপনি ভালো থাকতে পারেন। দীর্ঘদিন ধরে ঘাড় নিচু করে কাজ আপনার, ফলে একটা ঘাড়ে যন্ত্রণা আপনি কিন্তু ফিল করছেন, মনে হচ্ছে যেন হাতেও একটা পেন নামছে, মনে হচ্ছে যেন কোথাও যেন কোমরের যন্ত্রণাটা দিন দিন বাড়ছে, মনে হচ্ছে ছোট ছোট গাঁটগুলো, ওই যে যেমন একজন বন্ধু আমাদের ফোন করলেন, অসহ্য যন্ত্রণার একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। কেন এত যন্ত্রণা বাড়ছে, কেন এত সমস্যা আমাদের বাড়ছে, কেন এত সমস্যা কারণে আমরা নাজেহাল অবস্থায় পড়ছি, সঠিক ট্রিটমেন্ট আমরা পাচ্ছি না এবং হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি, সব বিষয়গুলো নিয়ে আলোচনায় ফিরছে। তবে তার আগে একজন বন্ধু আছেন, কথা বলবো। নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কে বলছেন? দুর্গাপুর থেকে সুমন্ত ভাই বলছিলাম। বলুন সুমন্ত বাবু, কি প্রবলেম? আমার বাচ্চার ব্যাপারে জানতে চাই। বাচ্চার বয়স কত আগে শুনবো, বয়স কত? 2 মাস 23 দিন। 2 মাস 23 দিন, আচ্ছা, একদম ছোট্ট। কি সমস্যা হচ্ছে? প্রচন্ড এবং হাসছে। কালকে পর্যন্ত জ্বর ছিল, সকাল পর্যন্ত জ্বর ছিল, এখনো পর্যন্ত জ্বর কমে গেছে, কিন্তু কাশিটা আর হাঁচিটা কন্টিনিউ হয়ে যাচ্ছে। আচ্ছা, এর জন্য কি কোথাও দেখিয়েছিলেন? তো না ডাক্তারবাবু, দেখাইনি তো। এর আগে দেখানো হয়েছিল, তখন একটা প্যারাসিটামল দিয়েছিল কি 120, তো নাম বলার দরকার নেই, কোনো ওষুধের নাম বলার দরকার নেই। হয়তোবা জ্বর এসেছিল, জ্বরের জন্য ওষুধ দিয়েছিল, তারপরে জ্বরটা কমে গেছে। কিন্তু আপনাকে আমি প্রথমত একটা কথাই বলবো, যেহেতু বাচ্চার বয়সটা অনেকটা কম, একদম 2 মাস, তো যদি এখন এমার্জেন্সি কোনো রকম অসুবিধে থাকে তো এটাকে আপনি ফেলে রাখবেন না, কারণ কখন আমরা যাব দেখাবেন তার জন্য ওয়েট করে কোনো লাভ নেই। এখন আপাতত এমার্জেন্সিতে কোথাও একবার দেখিয়ে নিন, দেখিয়ে ওনার যদি কিছু ব্লাড টেস্টের প্রয়োজন হয় ওনারা বলে দেবেন, সেখানেতে আপনি টেস্টটা করে ইমিডিয়েটলি ওনার ট্রিটমেন্টটা আগে করুন। তারপর যদি দরকার পড়ে, আমাদের দুর্গাপুরেতে ডেট আছে, সেই ডেটেতে এসে রিপোর্টসগুলো সমেত ওনাকে নিয়ে এসে দেখাবেন, কারণ এই এত ছোট বয়সে এখন ইমিডিয়েট ওনার কোনো না কোনো একটা ব্যবস্থা করতে হবে। তাই আপনার ক্ষেত্রে একটাই বলবো যে আপনি আশেপাশে যেখানেতেই ভালো ডক্টর পাবেন সেখানেতে এখন আপাতত দেখিয়ে নিন, পরে আমরা যখন যাব তখন গিয়ে আমরা দেখে নেব। একদম। এবং ডাক্তারবাবু, আমরা অস্থির আরো কিছু সমস্যা নিয়ে শুনবো, যেমন অস্টিওআর্থ্রাইটিস আমরা শুনলাম, এটা একটা যথেষ্ট বেদনার একটা সমস্যা। অনেকেই বলে যে ঘাড়ে যন্ত্রণা, এবং ঘাড়ে যন্ত্রণার জন্য যে ট্রিটমেন্টটা আমাকে অন্য কোনো প্যাথি থেকে দেওয়া হয়েছে সেখানে আমি ভালো রেজাল্ট পাচ্ছি না, আমি স্যাটিসফাই নই, তো তারা কি এনবিপিতে এসে স্যাটিসফাই হবে? অবশ্যই আগে জানতে হবে যে আমার রোগটা কি। আর্থারাইটিস আপনাকে বললাম যে আপনার হাঁটুতে বা বড় বড় জয়েন্টগুলোতে হয়, কিন্তু তার আগে জানতে হবে যে কোমরে যদি আপনার কোনো রকম পেন হয় সেটা কেন হচ্ছে, তার কি কারণ, এবং সেইটাকে আমরা ডায়াগনোসিস কি করব। ঘাড়ে যদি ব্যথা হচ্ছে সেটার কি কারণ, বা কিভাবে আমি ওখান থেকে মুক্তি পাবো, এবং তার সাথে সাথে ডায়াগনোসিসটা কি হবে। তো এইসব নিয়ে আমি আলোচনা করছি। ফোনটা একদম একদম। কে আছেন একটু দেখে নেব। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছো? নমস্কার ম্যাডাম, আমি বেলগাছিয়া থেকে বলছি। হ্যাঁ, আমার প্রবলেম হচ্ছে আমার
ঘাড়ে খুব যন্ত্রণা হয়, অল্প একটু ভারী বইতেই আমার ঘাড়ে খুব যন্ত্রণা হয়। আচ্ছা বয়সটা একটু বলো তোমার। আমার বয়স 20 বছর। 20 বছর, আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনার কি ঘাড়কে ঝুঁকিয়ে কোনো রকম কাজ বেশি করেন বা কম্পিউটার বা ল্যাপটপের সামনে কি বেশিক্ষণ বসেন? হ্যাঁ 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 হ্যাঁ। আর এই ব্যথাটা মোটামুটি কতদিন হচ্ছে? কাজ করতে হয় আর কি। হ্যাঁ। আর তাছাড়া এমনিতেও ধরুন কোনো হেভি জিনিস ক্যারি করছি তো ঘাড়ের যন্ত্রণা হয়, তখন ওই গলায় মানে গলার বলবো কি সিটটার যে হাড়টা আছে না। বুঝতে পেরেছি। ওকে ওকে। এই যে ব্যথাটা হচ্ছে এটা মোটামুটি কতদিন হচ্ছে আপনার? এটা আমার অনেক দিন থেকেই হচ্ছে। অনেক দিন থেকে? এখন একটু বেশিই হচ্ছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। আমি একটু আগে এটাকে নিয়েই আলোচনা করছিলাম যে ঘাড়ে যদি ব্যথা হয় তো কি কারণে হচ্ছে সেই জিনিসটা জানতে হবে। এই যে উনি বললেন, আমি জিজ্ঞাসা করলাম যে ল্যাপটপ কিংবা কম্পিউটারের সামনে কি অনেকক্ষণ বসে থাকতে হয়, তো কাজের মাধ্যমে ওনাকে থাকতে হয়। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনেতে আমরা ম্যাক্সিমাম সময় হচ্ছে কাজের মাধ্যমেতে আমাদেরকে এই ল্যাপটপ কম্পিউটারের সামনে বসে ঘাড়কে তুলে আমাদের কাজ করতে হচ্ছে। তার সাথে সাথে এমন কোনো রকম কাজ আমাদের থাকছে যেটা ঘাড়কে ঝুঁকিয়ে অনেকক্ষণ রকম রাখতে হচ্ছে। তো এইখান থেকে কিন্তু একটা টাইপ অফ আর্থারাইটিস এখান থেকে আসে। এইটা কিন্তু কোনো রকম বয়সের ব্যাপার নেই। এই যেমন বললেন উনি 20 বছর বয়স, কিন্তু অস্টিও আর্থারাইটিস যদি হয় হাঁটু কিংবা কোমর, সেখানে একটা বয়স যখন বাড়তে থাকে তখন এই জিনিসটা দেখে। কিন্তু এই যে ঘাড়ে ব্যথা হচ্ছে এটাকে আমরা বলি সার্ভাইকাল স্পন্ডালাইসিস। তো সার্ভাইকাল স্পন্ডালাইসিসের কিন্তু কোনো রকম বয়স থাকে না। এটা আমাদের লাইফস্টাইলের থেকে এটা শুরু হয়। আস্তে আস্তে কি হয়, আমাদের শিরদাঁড়ার একদম ওপর পোর্শনের ব্যাক দিকের হাড়গুলো আস্তে আস্তে একে অপরের সাথে ইন্ট্যাক্ট হতে থাকে এবং ওখান থেকে কিছু নার্ভ যায়, সেই নার্ভগুলো ওখানেতে কম্প্রেস হয়ে যায়। তার ফলে দেখা যায় যে একটা সিমটম থাকে যে মাথা ঘোরা কিংবা হাত মাঝে মাঝে অবশ হয়ে যাওয়া, তার সাথে সাথে ঘাড়ে অসহ্য যন্ত্রণা। যদি আমরা এখন এক্সরে করি তাহলে এখানেতে দেখা যাবে যে ওনার হয়তোবা এই সার্ভাইকাল স্পন্ডালাইসিসে যেটা হয় সেটা হচ্ছে শিরদাঁড়ার গ্যাপগুলো কমে গেছে। তো সেটা কিন্তু এক্সরে রিপোর্টে একদম দেখা যাবে। তো এইখানেতে আমরা ভুলটা করি কি যে ওই ব্যথার ওষুধ খেয়ে বা হয়তো কোনো রকম একটু তেল দিয়ে একটু মালিশ টালিশ করে নিলাম, একটুখানি ব্যথাটা কমে গেল, তারপরে আবার যেরকম সেরকম আমরা কাজ করলাম। কিন্তু এটা নয়, এখান থেকে কিন্তু এই রোগটা যদি বাড়তে থাকে একটা সময় গিয়ে দেখা যাবে যে পুরোপুরি স্টিফ হয়ে গেছে। তো উনি কিন্তু ঘাড় ঘোরাতেও পারবেন না বা কোনো রকমভাবে ঝোঁকাতেও পারবেন না, ওনাকে সবসময় স্ট্রেট ফরওয়ার্ড থাকতে হবে। তার সাথে সাথে অসহ্য যন্ত্রণা এবং মাথা ঘোরা বাড়বে। তো ওনাকে একটা কথাই বলবো যে এই রোগটাকে নিয়ে ফেলে রাখবেন না। রোগটা সার্ভাইকাল স্পন্ডালাইসিস যে কতটা বেদনাদায়ক হয় সেটা আমরা দেখি, কারণ আমরা তো সব জায়গাতেই পেশেন্ট দেখছি। তো সার্ভাইকাল স্পন্ডালাইসিসেরও প্রচুর পেশেন্ট আমরা পাই। তাই একটা এক্সরে করান ঘাড়ের, করে সেই এক্সরে রিপোর্টটা একবার নিয়ে আসুন, আমরা দেখে নিই। দেখার পর অবশ্যই বলে দেবো যে আপনি কত দিনের মধ্যে সুস্থ হন। একদম ঠিক এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম এবং তুমি কিন্তু ফোনটাও করলে। খুব সত্যি কথা যে অল্প বয়সী ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রে হয় যে এখনো কর্মজীবনে তারা পা দেয়নি, কিন্তু তাদের পড়াশোনার ভার কিন্তু প্রচুর। একটা ভারী ব্যাগ নিয়ে কিন্তু স্কুলে যেতে হচ্ছে, ল্যাপটপ বা কম্পিউটারের সামনে কাজ করতে হচ্ছে এবং অবশ্যই মোবাইলের প্রতি একটা আসক্তি বেড়ে গিয়েছে। এর ফলে কিন্তু দিন দিন এই সার্ভাইকাল স্পন্ডালাইটিসের প্রবণতা বাড়ছে, পেশেন্টের সংখ্যা চেম্বারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অবশ্যই চাই না এই রোগটা নিয়ে আপনার ছোট ছেলে বা মেয়ে আক্রান্ত হোক এবং আপনাকে চেম্বার অবধি ছুটে আসতে হোক। যদি সমস্যা চলে আসে তবে তো চেম্বারে আসতেই হবে। তবে সচেতনতা বাড়ান। প্রত্যেক দিন আমরা কিন্তু এই সময়ের এই অনুষ্ঠানের মধ্যে থেকে আপনাদের সচেতন করার চেষ্টা করি। এই কাজগুলো করবেন না, একটু সচেতন থাকুন, একটু বুঝে কাজ করুন, তাহলে কিন্তু অনেক বড় রোগের হাত থেকে আমরা রেহাই পেতে পারি। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, আমি লতিকা মণ্ডল বলছি। কোথা থেকে? কতুলপুর থেকে, বাঁকুড়া ডিস্ট্রিক্টের কতুলপুর থেকে। আচ্ছা বলুন কি প্রবলেম হচ্ছে? আমার এই ডান হাতটা অনেকদিনই হয়েছে, ডান হাতটাকে এখন বেশি হচ্ছে, একদম আঁকাটা তুলতে পারছি না। আর গত বছর আমি একটা অপারেশন হয়েছি, স্টোন হয়েছিল কিডনিতে, যে সে সব মিলিয়ে আমার শরীরটা খুব অসুস্থ। আচ্ছা কি অপারেশন হয়েছিল? কিডনিতে আমার। আচ্ছা আচ্ছা, কিডনিতে একটা অপারেশন হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি যেটা বললেন সেটা হচ্ছে আপনার হাতে ব্যথা, তাই তো?
হ্যাঁ, ডান হাতটা তুলতে পারেন ওপর দিকে? একটু একেবারে তুলতে পারি না, খুব তুললে কি কাঁধের কাছেতে ব্যথা হয়? হ্যাঁ, খুব ব্যথা, আমি একেবারে উঠতে যন্ত্রণায় একেবারে অস্থির হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ওনার যেটা প্রবলেম বলছেন এই যে তুলতে পারছেন না, ওনার দুটো কারণের জন্য হতে পারে। একটা যদি ওনার ফ্রোজেন শোল্ডার হতে থাকে, কারণ যদি উনি তোলেন হাতটা, হয়তো একটা জায়গায় গিয়ে দেখা যাবে যে আর উঠছে না, আটকে রয়ে যাচ্ছে, তো তাহলে কিন্তু ওনার সিমটমটা যেটা বলছেন সেটা ফ্রোজেন শোল্ডারের সিমটম। ফ্রোজেন শোল্ডারেতে কি হয় যে হাত আস্তে আস্তে খুব বেশি তুলতে পারবেন না এবং একটা স্টেজে গিয়ে দেখা যাবে যে আপনি হাতের মুভমেন্টও একদম করতে পারছেন না। আমি জানি না আপনি এক্স রে করেছেন কি না, তো এখানে দরকার একটা কাঁধের একটা এক্স রে করানো, শোল্ডার জয়েন্টের একটা এক্স রে করানো। তো যদি আপনি চান তাহলে একটা এক্স রে করে আমাদের সাথে যোগাযোগ করুন। বাঁকুড়াতে আমাদের চেম্বার আছে, হেল্পলাইন নাম্বার একবার ফোন করুন, ফোন করে একবার ওখানে এক্স রে প্লেটটা নিয়ে আসুন, আমরা দেখে নিই যে এক্স্যাক্ট আপনার কী প্রবলেম হয়েছে। আর যদি ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এর ট্রিটমেন্টটা করা খুব তাড়াতাড়ি দরকার, কারণ ফ্রোজেন শোল্ডার যদি বাড়তে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি ওই হাত দিয়ে কোনো কাজই করতে পারবেন না, হাত তুলতেই পারবেন না। তাই এটাকে ফেলে না রেখে ট্রিটমেন্ট করান। সুন্দর ট্রিটমেন্ট আছে, অল্প সময়ের মধ্যে আপনি সুস্থ হবেন, কিন্তু তার আগে দরকার যে আপনি একবার যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, করে একবার আসুন, আমরা দেখে নিই, তারপরে বলে দেবো আপনি কত দিনের মধ্যে সুস্থ হবেন। মানে সার্ভাইকাল স্পন্ডালাইটিস আর ফ্রোজেন শোল্ডার দুটো খুব কাছাকাছি হয়তো সমস্যাটা, কিন্তু দুটো একেবারে দু ধাঁচের সমস্যা। হ্যাঁ, দুটোই আলাদা, কারণ সার্ভাইকাল স্পন্ডালাইটিসে যেটা এফেক্ট করে সেটা হচ্ছে আমাদের শিরদাঁড়ার হাড়গুলোকে এফেক্ট করে, আর ফ্রোজেন শোল্ডার যেখানে হয় সেটা হচ্ছে আমাদের যে শোল্ডার জয়েন্ট আছে সেই জয়েন্টের ওপর এফেক্ট করে। সেই জয়েন্টটাতে কি হয়, ওই জয়েন্টের গ্যাপটা আস্তে আস্তে কমে যায়, জয়েন্টের গ্যাপের ভেতরে হালকা যে লেয়ার থাকে সেই লেয়ারটা আস্তে আস্তে, বোনের একটা লেয়ার থাকে সাইনোভিয়ান বলে, সেই বোনের লেয়ারটা কিন্তু আস্তে আস্তে ফুলে যায় আর পাতলা হয়ে যায়, ঠিক হয়ে যায়। এর ফলে কি হয়, দুটো হাড়, জয়েন্টের দুটো হাড় একে অপরের সাথে একদম ইনট্যাক্ট হয়ে যায়। সেই কারণে পেশেন্ট দেখবেন, ফ্রোজেন শোল্ডারের পেশেন্ট হাত একটা স্টেজে গিয়ে আর তুলতে পারে না, কারণ ওই মুভমেন্টটাই নেই। কারণ আমাদের যে মুভমেন্টে কাজ করে যে সেটা হচ্ছে ওই হাড়ের লেয়ারটা, যেটাকে বলে সাইনোভিয়ান। তো ওই লেয়ারটাই যখন আস্তে আস্তে ফুলে যাবে তখন কিন্তু, এবং পাতলা হয়ে যাবে, তখন একটা জায়গায় গিয়ে হাড়ের মধ্যে ঘষা খাবে এবং হাড়টা আটকে যাবে। এইটা হয় ফ্রোজেন শোল্ডারে। আর সার্ভাইকাল স্পন্ডালাইটিসে কি হয় যে আমাদের যে হাড়গুলো থাকে সেই হাড়গুলোর গ্যাপ কমে যায়, সেখানেও যে সাইনোভিয়ামের যে লেয়ারটা থাকে সেটাও আস্তে আস্তে ফুলে যায় এবং পাতলা হয়ে যায়। এর ফলে দুটো হাড় একদম একটার সাথে একটার কাছাকাছি চলে আসে এবং সেখান থেকে যখনই ঘাড়ের মুভমেন্ট করবে সেখান থেকে একটা ব্যথা অনুভূত হয়। তো এই যে বললাম যে আমাদের শরীরের হয়তো বিভিন্ন জয়েন্টে বিভিন্ন রকম রোগ হয়, সবই যে অস্টিওআর্থ্রাইটিস সেটা নয়। এই যেমন হয়তোবা কাঁধ এবং ঘাড় একদম কাছাকাছি, কিন্তু দুটো রোগ আলাদা, একটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালাইটিস, একটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। একদম। তবে ডাক্তারবাবু, কিছুক্ষণ আগে আপনি একটা কথা বললেন যে আমাদের কিছু ভুল কাজ, আমাদের বেশি ভারী ব্যাগ কাঁধে নেওয়া, ল্যাপটপ বা মোবাইলের দিকে দীর্ঘক্ষণ মাথা নিচু করে কাজ করা, এটা একটা কারণ কিন্তু আমাদের সার্ভাইকাল স্পন্ডালাইটিসকে বাড়িয়ে দেবার। তাহলে কি ফ্রোজেন শোল্ডারেরও এরকম কিছু কাজ করছি যার জন্য এটা হচ্ছে? শুনবো, তবে তার আগে কি আছেন একটু দেখবো। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি অনিমা বণিক বলছি, কল্যাণী থেকে বলছি। কল্যাণী থেকে বলছেন, বলুন কি প্রবলেম হচ্ছে? আমার এই সুগার রয়েছে, তারপরে থাইরয়েড রয়েছে। আপনার বয়স কত? বয়স এই 48 হবে। 48। আপনি কল্যাণীতে থাকেন, জানেন যে কৃষ্ণনগরে এনবিপি চেম্বার আছে? হ্যাঁ, শুনেছি যে এটা আমি ফোন করে আর কথা বলেছিলাম, তখন বলেছে যে কৃষ্ণনগর আছে, মধ্যমগ্রাম আছে। একদম, আপনার যেটা সুবিধা, কৃষ্ণনগরেও আপনি যেতে পারেন, মধ্যমগ্রামেও আপনি চলে আসতে পারেন। কেমন? এবার আপনি বলুন আপনার সুগার কতটা আছে? ডাক্তারবাবু শুনছেন। হ্যাঁ, সুগার 407 আছে। 460? হ্যাঁ হ্যাঁ। এত সুগার নিয়ে আপনি আছেন? ওষুধ খাচ্ছেন রেগুলার? ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না, তো ওরকমই তো থাকছে। সেই জন্যই তো আমরা বারবার ধরে এখান থেকে সচেতন করি যে এই যে সুগারের আপনি এতদিন ধরে ওষুধ খাচ্ছেন, আপনি নিজেও বুঝতে পারছেন যে এর লাভ কিছুই হচ্ছে না। কারণ আমরা বারবারই বলি যে অন্য প্যাথিতে যেটা ট্রিটমেন্ট হয়, অন্য জায়গাতে যেটা ট্রিটমেন্ট হয়, সেটা হচ্ছে সিমটমের ট্রিটমেন্ট।
কারণ আপনি শুধুমাত্র সুগার লেভেলটাকে কমিয়ে রেখে কিন্তু আপনি সুগারটাকে নির্মূল করতে পারবেন না। আচ্ছা ডাক্তার একটু থামাবো। দিদি ভাই আর কি প্রশ্ন আছে বললেন, আগে প্রশ্নগুলো বলে দিন। আর ওই যে গাঁটে গাঁটে ব্যথা হয় বা ওষুধ না খেলে বা গাঁটগুলো ফুলে যায়, ব্যথা হয়। আচ্ছা আচ্ছা, এই দুটো সমস্যার জন্য আপনি ফোন করলেন তাই তো? হ্যাঁ, থাইরয়েড আছে। থাইরয়েড আছে, তিনটে সমস্যা, আর কিছু? এইগুলো তো আছে, এগুলোর জন্য আপাতত তো ওকে। আগে প্রথম তিনটে ট্রিটমেন্টের বিষয়ে ডাক্তারবাবু কথা বলছেন, আপনি টিভির সামনে থাকবেন তো? আপনি শুনতে থাকুন। হ্যাঁ, তো ওটাই বলছিলাম যে সুগারের ট্রিটমেন্ট করতে হলে এই শুধু সুগার লেভেলটাকে কন্ট্রোলে রেখে এটা ট্রিটমেন্ট করা যাবে না, কারণ আপনি ওষুধ কতদিন খেয়ে যাবেন? তাহলে তো আপনাকে সারা জীবনই ওষুধ খেয়ে যেতে হবে, এবং একটা সময় দেখা যাবে যে ওষুধের আর কোনো এফেক্ট হচ্ছে না, তখন আপনাকে বলবে কি যে ইনসুলিন নিয়ে নিন। তো এই যে সুগারটা কেন হচ্ছে সেইটার যদি আপনি জেনে যান তাহলে কিন্তু এই ট্রিটমেন্টটা আপনার পক্ষে সুবিধা হবে। আপনি এই যে ইনসুলিন বাইরে থেকে দিচ্ছেন একটা লাস্ট স্টেজে গিয়ে, ইনসুলিনটা কিন্তু আপনার বডিতেই উৎপন্ন হয়, কারণ আমাদের প্যাঙ্কিয়াস বলে এক ধরনের জায়গা আছে, অঙ্গ আছে একটা, সেখান থেকে কি হয় আমাদের ইনসুলিনটা বেরোয়। এবার এই যে আমাদের সুগার হয়টা কেন? এই ইনসুলিন লেভেলটা যখন কমে যায়, যখন এটার প্রোডাকশানটা কমে যায়, কারণ সেইটার কারণ যদি প্যাঙ্কিয়াস কোনো রকমভাবে ড্যামেজ হতে থাকে, তো এই ইনসুলিন লেভেলটা যখনই কমে যায় তখন কিন্তু আমাদের ব্লাডের মধ্যে সুগার লেভেলটা বাড়তে থাকে। তাহলে যদি আমরা এই প্যাঙ্কিয়াসটাকে ঠিক করতে পারি এবং প্যাঙ্কিয়াস থেকে যে ইনসুলিনের ফর্মেশনটা হচ্ছে, তো সেই ফর্মেশনটাকে যদি আমরা বাড়িয়ে দিতে পারি, তাহলে তো আলটিমেটলি দেখা যাবে যে আমাদের ব্লাডের মধ্যে সুগার লেভেলটা নর্মাল থাকছে, আমাকে বাইরে থেকেও কোনো রকম কিছু ইনসুলিন পুশ করতে হচ্ছে না, নিজের বডির মধ্যেই নর্মাল একটা সার্কুলেশনের মধ্যে আসছে এবং সুগার লেভেলটা কম থাকছে। তো সেটার ট্রিটমেন্টের জন্য কি করতে হয় যে আজীবন ওষুধ খেতে হয় না। যেটা আমরা ট্রিটমেন্ট দিই সুগারের ক্ষেত্রে সেটা একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট। আপনার এই যে 460 সুগার, এখান থেকে কিন্তু অনেক কিছু প্রবলেম হতে পারে। হয়তো বা এখন আপনার টেস্ট করলে দেখা যাবে যে আপনার হয়তো ইউরিয়া ক্রিয়েটিনিনও বেড়ে গেছে, কারণ এটা এত সুগার নিয়ে আছেন, আপনার যে কোনো সময় কিডনির ওপরতে এটার এফেক্ট আসবেই, যে কোনো সময় লিভারের ওপর আসবে, চোখের ওপর আসবে, নার্ভের ওপর আসবে, তখন দেখবেন আপনার সমস্যাটা আরও বাড়বে। তো এটাকে একদম নির্মূল করা যায়, তার জন্য আপনি কল্যাণীতে থাকেন, আপনি কল্যাণী থেকে আপনার যে জায়গা সুবিধা হবে, যদি আপনি কৃষ্ণনগরে যান ওখানেতে আমি থাকি নিজে, আর যদি মধ্যমগ্রামেও আসেন সেখানেও আমাদেরকে পেয়ে যাবেন। যেটা সুবিধা হবে সেখানে এসে একবার যোগাযোগ করুন, দেখবেন এই সুগার, থাইরয়েড আর আপনার এই যে ব্যথা যন্ত্রণার যে কমপ্লেনটা করলেন, এই সব কিছু থেকে আপনি সুস্থ থাকবেন এবং আজীবন আপনাকে ওষুধ খেতে হবে না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনি সুস্থ হবেন। কারণ আপনি ওষুধ খেয়ে করছেনটা কি? ওষুধ খাওয়ার পরও দীর্ঘদিন ধরে আপনার 460 সুগার, তাহলে ওষুধ না খেলেই তো পারতাম আমরা, তাই না? তো একটু ভাবার সময় হয়েছে দিদিভাই। আপনি দেখুন কতটা মানে সচেতনতা কম, যে আপনি জানেন মধ্যমগ্রামে চেম্বার আছে, আপনি জানেন কৃষ্ণনগরে চেম্বার আছে, আপনি ফোন করেছেন হেল্পলাইন নাম্বারে, তাও আপনি এখনো 460 সুগার নিয়ে বসে রয়েছেন। আবার একটা অনুষ্ঠানে আপনি ফোন করছেন, অনুষ্ঠানে ফোন করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আগে ট্রিটমেন্টটা স্টার্ট করুন, ভালো হন, তারপর আবার অনুষ্ঠানে ফোন করে আমাদের জানান না, সকলকে শোনান না যে আপনি কতটা ভালো আছেন। তাই একদম সময় নষ্ট করবেন না, সামনেই যে কৃষ্ণনগর চেম্বার রয়েছে, আজকেই হেল্পলাইন নাম্বারে ফোন করুন, নাম লেখান আর যোগাযোগ করুন। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। বলছি আমি বিআরটি থেকে বলছিলাম, আমার বাচ্চার ব্যাপারে বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 10 বছর, ওর 5 হয়ে গেল সুগার এসছে। আচ্ছা, তো এক্ষেত্রে মানে ওর ইনসুলিন করছি, তার সাথে মেডিসিন অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছি। বাপরে, মানে কি করা যায়? ওর মানে বিশেষ করে যে লেভেলটা টেস্ট করছি, তার বেবি ওটা খুবই মানে আপ ডাউন করছে। আচ্ছা, এখন ওনার লাস্ট যে টেস্ট করেছিলেন সুগারটা কত? গতকাল আমি করেছিলাম, ওটা 542 এসেছে বেবি। 542? আর বয়স বললেন 10 বছর। ভাবাই যাচ্ছে না। ওনার এটা স্টার্ট হয়েছিল কবে থেকে? এই লাস্ট নভেম্বরে আমরা ডিটেক্ট হয়েছে, লাস্ট উইকে, নভেম্বর লাস্ট উইক। আচ্ছা, এর আগে কি কোনো রকম সমস্যা হয়েছিল ওনার? হ্যাঁ, ওই ইউরিন ইনফেকশন হয়েছিল মাস দুয়েক আগে। তো ইউরিনে মেডিসিন চলছিল, ইনফেকশনের মেডিসিন চলছিল, অ্যালকাহল বা আদার্স কাজের ট্রিটমেন্ট চলছিল। তো তারপর লাস্ট যখন বললেন যে সুগারটা টেস্ট করতে হবে, তো টেস্ট করতেই এইটা মানে ডিটেক্ট হলো আর কি। আচ্ছা,
ঠিক আছে, আপনি শুনুন, আমি বলে দিচ্ছি এটার জন্য। এরকমও হয় যে 10 বছরে এত সুগার? হ্যাঁ, এরকম অনেক পেশেন্ট আমরা পেয়েছি, অনেক জায়গাতে এরকম পেশেন্ট আমরা দেখেছি যে এত কম বয়সেও এখন সুগার আসছে। কারণ তো হচ্ছে এইটা একটা সুগারের পার্টও আছে, এটাকে আমরা জুভেনাইল বলা হয়, যাদের বাচ্চাদের এই জিনিসটা হয়। তো এটা শুরু যখন হয়েছে ওনার নিশ্চয়ই শুরু থেকেই কোনো না কোনোভাবে ওনার প্যাঙ্কিয়াসে একটা প্রবলেম ছিল। আমি জানি না তার জন্য কোনো রকম আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট করা হয়েছে কিনা, কারণ এত অল্প বয়সে সুগার এবং যদি ইনসুলিন নিতে থাকে এটা দেখবেন ডে বাই ডে উনি কত বছর নেবেন। কারণ একটা বয়স 10 বছর, সেখানেতে বাইরে থেকে বারবার করে ওই ইনসুলিন নিচ্ছেন, একটা ছুঁচ ফোটাচ্ছেন বারবার ধরে শরীরে। তো এইটাই আপনাদেরকে বলি যে বারবার আমরা বলেছি যে সুগারের জন্য আপনাদের এটা নিয়ে টেনশন করতে হবে না, সুগারের জন্য আজীবন আপনাকে কোনো রকম মেডিসিন খেতে হবে না। আপনি এইটাকে ফেলে রাখবেন না একদমই। যেখানে জোর গলায় আমরা বলছি সুগার ঠিক করা সম্ভব, তাই এত ছোট বয়স, এই বয়সেতে ওনাকে ঠিক না করলে ভবিষ্যতে কিন্তু ওনার অনেক অর্গান খারাপ হবে। কারণ এখন যদি 500-র ওপরে সুগার থাকে সেটা কিন্তু বেশিক্ষণ সময় নেবে না ওখান থেকে কিডনির এফেক্ট করাতে, ওখান থেকে লিভারের এফেক্ট করাতে, চোখের এফেক্ট আসতে। তো একদম ফেলে রাখবেন না, আপনি যত তাড়াতাড়ি পারবেন আপনি হেল্পলাইন নাম্বারে বুক করুন, করে একবার আমাদের সাথে দেখা করুন, যা রিপোর্টস করেছেন, যা আপনার ওষুধ চলছে সেটা নিয়ে একবার আসুন। আর এটার ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার, নালে কিন্তু ওনার ভবিষ্যতে খুব প্রবলেম হবে। আমরা সব থেকে বেশি বোধহয় অনুষ্ঠান করি সুগার, ডায়াবেটিস বা যার আরেকটা খুব খতরনাক নাম রয়েছে সেটা হচ্ছে সাইলেন্ট কিলার, এই রোগটাকে নিয়ে। কেন বলুন তো? যাতে আপনারা সচেতনতা বাড়ান, যেন আপনারা একটু ভয় পান। কারণ সুগারকে নিয়ে না শুধু সচেতন হবে না, একটু ভয়ও পেতে হবে, কারণ এটা একটা মহামারীর আকার ধারণ করছে। দেখুন, মাত্র 10 বছর একটা বয়সের ছেলের 560 সুগার, যাকে ইনসুলিন নিতে হচ্ছে। এর থেকে আতঙ্কের কথা আর কিছু হতে পারে না। এটা উনি ফোন করলেন, দুদিন পর যে আমার পরিবারে হবে না, আপনার পরিবারে হবে না, তার তো কোনো মানে নেই। তাই সচেতন হন, আর যদি সমস্যা চলে আসে একটা ভালো ট্রিটমেন্টে আসুন। এবং ডাক্তারবাবু যেটা আপনি বললেন যে এত ছোট বয়সে ইনসুলিন নেওয়া মোটেই আমাদের গুরুত্বপূর্ণ অর্গানগুলোর জন্য ভালো নয়, বড়দের জন্যই ভালো নয়। মাত্র 10 বছর বয়স, যদি আমাদের কারোর পরিবারে এরকম বাচ্চাদের সুগারের সমস্যা আসে, তো একেবারে প্রথমেই কি আমরা এনবিপি তে যোগাযোগ করলে ভালো রেজাল্ট পাবো? অবশ্যই, কারণ এই যে উনি তো রেজাল্ট পাচ্ছেন, এতদিন তো ট্রিটমেন্ট করাচ্ছেন, তাহলে ইনসুলিন নিচ্ছেন, তাহলে কেন 560 সুগার? সেই তো তার মানে বুঝতে হবে যে ওনার সেই লাইন অফ ট্রিটমেন্টটা ঠিক হচ্ছে না। বাইরে থেকে ইনসুলিন দিয়েও যখন এই রকম কন্ডিশন, তো যদি আমরা নর্মাল আমাদের শরীরের মধ্যে সেই ইনসুলিনটাকে ফরমেশন করাতে পারি, প্যাঙ্কিয়াসটা খারাপ আছে বলেই ওনার ইনসুলিনটা ঠিকঠাক প্রোডাকশন হচ্ছে না। তো ওইটাকে দরকার যে ন্যাচারাল উপায়েতে, বাইরে থেকে ফোর্সফুলি নয়, যেটা ট্রিটমেন্ট আছে। আমরা বারবার বলেছি, আমরা দেখিয়েছি এরকম যে সুগারের মেডিসিন আমরা একটা সময় গিয়ে অফ করেছি, প্রায় 1 বছর হয়ে গেছে, ওনাকে কোনো রকম মেডিকেশনের মধ্যে আসতে হয়নি। ঘরোয়া যে উপাচার বলেছি তাতেই উনি সুস্থ আছেন। উনি 2 মাস অন্তরই রিপোর্টস করে আমাদেরকে পাঠান, আমরা সেটা দেখি। তো সেই কারণেই বলবো যে এত অল্প বয়সে জিনিসটাকে ফেলে রাখবেন না। যখন দেখছেন আপনি লাভ পাচ্ছেন না, তাহলে কেন ওনাকে ফেলে রেখেছেন? যেখানেতে ট্রিটমেন্ট আছে সেখানে আসুন, অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। কারণ এটা তো আমরা মুখে বলবো না, রিপোর্টসে দেখাবো। আপনি রিপোর্টস করবেন, প্রতি মাসে আপনি রিপোর্টস করবেন, আপনি পেয়ে যাবেন যে এই যে 560 থেকে নেবে কোন জায়গায় গেছে। একদম কাউকে খারাপ বলা, কারোর নিন্দে করা, কেউ কিছু পাচ্ছে না সেটা বুঝিয়ে দেওয়ার উদ্দেশ্য আমাদের নয়। কিন্তু পরপর 2টো ফোন কিন্তু প্রমাণ করলো যে দীর্ঘদিন ধরে মেডিসিন খাওয়ার পরেও 460 সুগার। প্রথম যিনি ফোন করলেন তিনি একজন অ্যাডাল্ট মহিলা, এবং দ্বিতীয় জন যিনি ফোন করলেন তার 10 বছরের শিশু, তার 560 সুগার। মাথা খারাপ করে দেওয়ার মতন ফোনগুলো কিন্তু আমরা পাচ্ছি। তো প্লিজ একটু সচেতন হবেন, এবং সময় যেহেতু খুব কম, যিনি আছেন ফোনে একটু আমি সময় চেয়ে নেবো। চট করে একটু বলবো যে আসানসোলে কিন্তু ডক্টর বি শর্মাকে আপনারা পাচ্ছেন, যোগাযোগ করুন। যারা শুনছেন যোগাযোগ করুন। খড়গপুরে আপনারা কিন্তু ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, হলদিয়াতে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, কোচবিহারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আপনারা কিন্তু দুর্গাপুরে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, মালদাতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন,
পাচ্ছেন, আরামবাগে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বাঁকুড়ায় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বোলপুরে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। আপনারা পেয়ে যাচ্ছেন হেরিয়াতে ডক্টর এ হালদারকে, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং আপনারা বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। শিলিগুড়ি নর্থ বেঙ্গলে ডক্টর এস ঘোষাল কিন্তু থাকছেন, আগরতলায় থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন গুয়াহাটিতে ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড় একদম নতুন চেম্বার, সবেমাত্র 28 জুলাই থেকে স্টার্ট হয়ে গেল, ডিব্রুগড়ে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাংলাদেশে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আরো দুটো নতুন চেম্বারের কথা বলবো, গঙ্গারামপুর এবং বনগাঁ। 11ই আগস্ট গঙ্গারামপুরে কিন্তু চেম্বার রয়েছে এবং 18ই আগস্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বনগাঁতে চেম্বার। অবশ্যই থাকছেন ডক্টর বি শর্মা সংস্থার ডিরেক্টর এবং থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। যোগাযোগ করবেন এই নতুন দুটি চেম্বারের জন্য, নাম লেখাতে শুরু করুন, অলরেডি প্রচুর নাম কিন্তু পড়ে গিয়েছে। আরেকটা কথা একটু বলে রাখি, কলকাতা এবং হাওড়ায় চেম্বার রয়েছে, সমস্ত ডাক্তারবাবুদের কলকাতা এবং হাওড়াতে পাচ্ছেন। আমি একটু ডক্টর বি শর্মার কথাটা শুধু বলে দেবো, ওনাকে সোমবার করে মধ্যমগ্রামে পাচ্ছেন, মঙ্গলবার করে শিবপুরে পাচ্ছেন, বুধবার দিন বাল্টিগুড়ি এবং কলকাতার শোভাবাজারে পাচ্ছেন, বৃহস্পতিবার আমতলায় পাচ্ছেন, শুক্রবার দিন বেলুড়ে পাচ্ছেন, শনিবার দিন খিদিরপুরে পাচ্ছেন, রবিবার দিন ল্যান্সটাউনে পাচ্ছেন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার দিদি, আমি যাদবপুর থেকে বলছি, স্বপন। হ্যাঁ বলুন স্বপন বাবু, কি সমস্যা? সমস্যা বলতে গেলে ওই মাথাটা প্রচন্ড হারে ভার, কাশি হচ্ছে খুব। মাথা ভারী লাগছে? মাথা ভারী লাগছে? হ্যাঁ মাথা ভারী লাগছে, হ্যাঁ। তার সাথে আছে কাশি। আচ্ছা, আর কোনো সমস্যা? আর কোনো সমস্যা নেই। এটা কতদিন ধরে আছে? এটাই মাসখানেক হয়েছে। মাসখানেক? তো মাথা যে ভারী হয়ে আছে, কোনো রকম কি যন্ত্রণা করে এরকম কিছু? হ্যাঁ, হালকা যন্ত্রণা করে। সেটা কি বাইরে বেরোলে, রোদে বেরোলে যন্ত্রণাটা হয়? হ্যাঁ, বাইরে বেরোলে, অদূরে বেরোলে যন্ত্রণা বেশি হয়। আচ্ছা, আর নাকে কি, নাক মাঝে মাঝে কি বন্ধ হয়ে যায়? না, নাক বন্ধ হয় না, নাক তো মনে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। যে প্রবলেমটা উনি বললেন, এই যে মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে সঙ্গে ভারী, তো অনেক সময় কি হয়, এটা যদি মাইগ্রেনের আমাদের সূত্রপাত হয় তাহলে কিন্তু এই সমস্যাটা থাকে, এবং তার সাথে যদি ওনার ঠান্ডার ধাতটা থাকে তাহলে কিন্তু এই হাঁচি কাশি এই জিনিসটা কিন্তু লেগে থাকবে। এছাড়াও যদি অ্যালার্জি থাকে, অ্যালার্জিক রিয়াকশান এই মাইগ্রেনের সাথে সাথে, তাহলেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। তো অনেকগুলো প্রবলেম এর সাথে জড়িত, সেটা এইভাবে হয়তো ফোনেতে আমরা বলতে পারবো না। আপনি একবার আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন, একবার দেখি, হেল্পলাইন নাম্বারে একটা ফোন করুন, করার পর আমরা কিছু টেস্ট করিয়ে নেবো। কারণ আমরা বারবারই বলি যে এক্স্যাক্ট কারণ আমরা খুঁজে বার করি, তারপরে ট্রিটমেন্ট করি। ওই মাথা ভারী হলো, ব্যথা হলো, একটা ওষুধ দিয়ে দিলাম, খান, সেরে যাবেন, সেরকম নয়। আপনার এক্স্যাক্ট রোগের আমরা ট্রিটমেন্ট করব, সেখানে দেখবেন আপনি তাড়াতাড়ি যেমন সুস্থ হবেন এবং এই রোগটা আপনার সেকেন্ডবার আর আপনার শরীরে আসবে না। একদম। আর এই সবকিছুর জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। হয়তো আপনি ফোনে চেষ্টা করছেন, হয়তো ভাবছেন ডাক্তারবাবুকে একবার অনুষ্ঠানে পেয়ে গেলে আমি আমার সমস্যার কথা বলবো, কিন্তু আজকে তো পেলাম না। কোনো অসুবিধার কারণ নেই। যে হেল্পলাইন নাম্বারগুলো নোট করেছেন 9830235527 বা 37 নাম্বারগুলোতে ফোন করুন। অবশ্যই ডাক্তারবাবুরাই কিন্তু ফোন ধরবেন এবং আপনাদের প্রবলেম কিন্তু শুনবেন এবং অবশ্যই তার সলিউশনটা এবং আপনার কাছাকাছি চেম্বার সম্পর্কে কিন্তু তারা জানান দিয়ে দেবেন। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। তবে অস্থির যে কোনো ধরনের সমস্যার জন্য এনবিপিতে কিন্তু যোগাযোগ করতেই পারেন। সেখানে কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, মানুষ কিন্তু অসাধারণ রেজাল্ট পাচ্ছেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।